নমস্কার, আমি মেঘ আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না যেন। আজকে তোমাদের জন্য রইল একটি হাড় হিম করা ভৌতিক গল্প, শুভ্রদীপ হালদারের কলমে চাঁদনী। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। বৈশাখ মাস, ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল মানুষ। হঠাৎ আজ বরুণদেব মুখ তুলে চাইলেন। সন্ধ্যের পর আকাশ কালো করে মেঘ এলো, ঝমঝমিয়ে নামল বৃষ্টি। বৃষ্টির প্রথম ছোঁয়ায় যেন প্রাণ ফিরে পেল এই ধরনী। বটতলার মাচাতে বসে মদ গিলছে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করছে চারজন। তারা আজ বিকেলের পর সেই যে এসে বসেছে মাচায়, আর ওঠার নাম নেই। নেশায় বুঁদ হয়ে রয়েছে প্রত্যেকে। লণ্ঠনের আলোয় পিশাচ মনে হচ্ছে এক একজনকে। ওদের মধ্যে শশাঙ্ক বলল, বউকে দিয়ে আর হচ্ছে না, বুঝলি? মাগিটা কিচ্ছু পারে না, সারাদিন শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ। একটু যে বরকে সময় দেবে, একটু ভালোবাসবে, সেসব বোঝেই না। নেহাত মালটাকে বাবা মার জোড়াজুড়িতে বিয়ে করতে হলো। না হলে এই শশাঙ্ক ঘোষের মেয়ের অভাব ছিল না। আশেপাশের গায়ের সব বড়লোক ঘরের মেয়েদের আমার সাথে বিয়ে দেওয়ার জন্য না, তাদের বাপেরা সব হাতে পায়ে ধরত। এই কথা শুনে কেউ কোনো প্রত্যুত্তর করল না। শশাঙ্কর কথায় ভুল কিছু নেই। ঘোষবাড়ির ছেলে সে। দুই ভাই মিলে বাবার ব্যবসা সামলায়। মাস গেলে মোটা টাকা ইনকাম। খাওয়া পড়ার অভাব কোনোদিনও হয়নি তার। দেখতে শুনতেও খারাপ না, লম্বা ফর্সা সুঠাম চেহারা। মেয়েরা তো দূর, অনেক ছেলেরাও শশাঙ্ককে দেখে হিংসে করে। ভোলা দাঁত খিটমিট করে বলল, ঠিক বলেছিস, আমারটাও একই। এই সারাদিন গতর খাটিয়ে কাজ ছেড়ে বাড়ি ফিরবো, তারপর যদি বউয়ের থেকে একটু আদর না পাই, তাহলে আর খাইয়ে পড়িয়ে তাকে রেখে লাভ কি? হ্যাঁ, তার থেকে বরং যেখানে গেলে পাবো বুকের জ্বালা মিটবে সেখানেই যাই। গৌতম বলল, এই শশাঙ্ক, একটা কিছু ব্যবস্থা কর না রে, এরকম মস্তি করবো। হ্যাঁ, চারজন মিলে আজকে শরীরটা পুরো জম ধরে গেছে, বুঝলি? ভাবছি, দাঁড়া, একটা মেয়ে ছেলের ব্যবস্থা করতে হবে। কার্তিক এতক্ষণ গুম মেরে বসেছিল। ওর চোখ দুটো টকটকে লাল, ঠিক যেন রক্তবর্ণ। সে এবার মুখ খুলল। মাল তো হাতছানি দিচ্ছে রে বোকার দল। কার্তিক, তুই কার কথা বলছিস বলতো? হ্যাঁ, কেন রে সালা, ওই নরেন মাস্টারের মেয়ে ছিলি। মালটা পুরো ডাসা পেয়ারা রে, দেখলেই লাল ঝরে রে, আমার লাল ঝরে। ভোলা জিভে চুকচুক করে শব্দ করে বলল, আর বলিস না রে ভাই, মালটা ওই আগের দিন ওই ঘাটে স্নান করছিল। সেই সময় আমি পাশের গ্রাম থেকে বাড়ি ফিরছি। শালিকে ভিজে কাপড়ে দেখেই না আমার রক্ত একবারে টকবক টকবক করছিল। হ্যাঁ, শালা মনে হচ্ছিল সাইকেল ফেলে গিয়ে তখনই ওর ঠোঁটে কামড় বসাই। সবই তো বুঝলাম, কিন্তু ও তো বাড়ি থেকে তেমন বের হয় না। তাহলে তুলবো কখন? ও সব আমি করবো। এই আর যাবি? শুনেছি নরেন মাস্টার শহরে গেছে, তোর মেয়েটা বুড়ি পিসির সঙ্গে বাড়িতেই আছে। গৌতমের কথা শুনে সাপদের মতো চকচক করে উঠল প্রত্যেকের চোখ। ঈশ্বরকে মনে মনে ধন্যবাদ জানালো তারা। বৃষ্টিটা তখনও হচ্ছে।
বেশ জোরেই হচ্ছে। বাকি মদটুকু শেষ করে ছাতা মাথায় তারা বেরিয়ে পড়ল মাচার ভেতর থেকে। জল কাদার ওপর দিয়ে এগিয়ে চলল নিজেদের দুষ্কর্ম সাধনের জন্য। ঘরে ঠাকুরকে ধূপ দেখিয়ে চুপটি করে পিসির পাশে গিয়ে বসল ঝিলিক। বাবাকে ছাড়া তার ভালো লাগছে না থাকতে। আজকে তার বাবা ফিরতে পারবে না জানিয়েছিল, কাল সকালে ফিরে আসবে। ঝিলিকের মা নেই, তাকে জন্ম দিতে গিয়েই তার মা মারা যায়। সেই সময় তাকে বুকে টেনে নিয়েছিল তার পিসি। স্বামী মারা যাওয়ার পর বিমলা দাদার বাড়িতে গিয়ে ওঠে। তার দাদাই ঝিলিককে দেখাশোনার জন্য শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসে। তারপর এতগুলো বছর কেটে গেল। ঝিলিক 18তে পা দিল। ঝিলিক পিসির ন্যাওটা, পিসিও তাকে নিজের মেয়ের মতোই আদরে বড় করেছে। ঝিলিককে কোনোদিনও মায়ের অনুপস্থিতি বুঝতে দেয়নি সে। কি রে ঝিলিক, এমন মন মরা হয়ে বসে আছিস কেন? বাবার জন্য মন খারাপ করছে? চিন্তা করিস না, বাবা তো কাল সকালেই চলে আসবে। ও পিসি, তুমি আমাকে একটা গল্প শোনাও না, অনেক দিন তোমার কোনো গল্পই শুনিনি। গল্প শুনবি? আচ্ছা, তোকে আজ একটা ভূতের গল্প বলি। ঝিলিক পিসির কোলে মাথা রাখল। বিমলা তাকে গল্প শোনাতে লাগল। রাস্তায় জল, কাদা জমে যাওয়ার কারণে হাঁটতে কিছুটা বেগ পেতে হচ্ছে। পা টিপে টিপে খুব সন্তর্পণে নরেন মাস্টারের বাড়ির সামনে এসে দাঁড়ালো শশাঙ্ক এবং তার 3 সঙ্গী। ঘুটঘুটে অন্ধকারেও তার চোখ জলজল করছে সাপদের মতো, যেন শিকারের খোঁজে ঘুরতে থাকা একদল নেকড়ে। প্রত্যেকের ঠোঁটের কোণে জল। ঝিলিকের সর্বনাশ করার নেশায় বুঁদ হয়ে রয়েছে শয়তানগুলো। এই সব কান খুলে শোন, আগে আমি মজা নেব, তারপর তোদের পালা, বুঝেছিস? গৌতম প্রতিবাদ করার জন্য গলা উঁচু করলেও ভোলা আর কার্তিকের চোখ টিপ্পুনিতে সে মুখ বন্ধ করে নেয়। অযথা এই মুহূর্তে তর্ক বাঁধিয়ে লাভ নেই, বরং এখন তাদের একসাথে কার্যসিদ্ধ করতে হবে। আর ঠিক আছে গুরু, ঠিক আছে, তুই আগে পাবি তারপর আমি। হ্যাঁ, আর এই কার্তিকে তুই আর গৌতম ঠিক করে নে, 3 নম্বরে গিয়ে যাবি। এতে এতে ঠিক করার কি আছে রে? নিশ্চিতভাবে আমি যাব। তোদের রাস্তা দেখিয়ে আমি তো এখানে নিয়ে এলাম নাকি? হ্যাঁ, নাহলে পারতিস চিনে আসতে? সালা ওরের বাচ্চা, তোদের প্ল্যানটা কে বললো? হ্যাঁ, তোর বা? আমি তোর আগে যাব, এটাই ফাইনাল। তাহলে তোরা খেলাখেলি কর, যে জিতবে সে 3 নম্বর। শশাঙ্ক ধমক দিয়ে বলে, আরে হারামির দল, আস্তে কথা বল, আস্তে কথা বল। কেউ কিছু টের পেলেই কিন্তু গেল। হ্যাঁ, মুখে ছাই পড়বে সবার। একটা ছোট্ট বিষয় নিয়ে বাচ্চাদের মতো ঝগড়া করছিস, তোদের দ্বারা কিচ্ছু হবে না। চুপচাপ আমার পেছনে আয়। সারবিদ্ধভাবে তারা নরেন মাস্টারের বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ালো। শশাঙ্ক দরজায় কান পেতে শোনার চেষ্টা করল। ভিতর থেকে ঝিলিক আর তার বুড়ি পিসির কথোপকথনের আওয়াজ আসছে। শশাঙ্কর মুখে একটা পৈশাচিক হাসি ফুটল। কালো কাপড় দিয়ে মুখগুলো বেঁধে নে, তাহলে আর কেউ আমাদেরকে চিনতে পারবে না। আর শোন, দড়িটা দিয়ে শালির হাত পা বেঁধে দিবি, যেন বেশি ছটফট না করতে পারে, বুঝলি? শশাঙ্ক পকেট থেকে কয়েকটা কালো কাপড় আর দড়ি বের করে ভোলার হাতে দিল। সকলে মুখ কালো কাপড়ে বেঁধে নিল। তারপর এক ধাক্কায় দরজা ভেঙে ভিতরে ঢুকলো তারা। দরজা ভাঙার শব্দে অজানা ভয় বুকটা যেন ছ্যাঁত করে উঠল ঝিলিকের। কিছু বুঝে ওঠার আগেই সে দেখল একদল লোক তাদের দিকে এগিয়ে আসছে। তাদের মুখে কালো কাপড় জড়ানো, হারিকেনের মিটমিটে আলোয় এক একটা পিশাচ। তাদের বিভীষিকাময় চেহারা দেখে আতঙ্কে কেঁদে ওঠে ঝিলিক।
কাঁপতে কাঁপতে সে বলে, এ কি, কারা তোমরা? কি কি চাও এখানে? কি 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 চাও? কি চাও? শশাঙ্ক পৈশাচিক হাসি হাসল। তোকে চাই সুন্দরী, আজ তুই আমাদের মনোরঞ্জন করবি। কি কি বলছো এসব? কারা তোমরা? কারা? আমি কিন্তু এখনই চিৎকার করব কিন্তু আমি। যত খুশি চিৎকার করে দেখ, কেউ তোকে বাঁচাতে আসবে না। বিমলা দেবী তাদের আটকানোর চেষ্টা করলেন, কিন্তু ভোলা তার মাথায় ভারী একটা কিছু দিয়ে আঘাত করতেই তিনি মেঝেতে আছড়ে পড়েন। তার মাথা ফেটে রক্ত চুইয়ে নেমে ভিজিয়ে দেয় তার শরীর। শশাঙ্ক আদেশ দেয়, এই শালা, দাঁড়িয়ে কি দেখছিস? শালির হাত পা মুখ সব ভালো করে বাঁধ জলদি। হাতে সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। ঝিলিক অনেক চেষ্টা করে নিজেকে বাঁচানোর, কিন্তু 4 জন পিশাচের শক্তির কাছে সে পেরে ওঠে না। তাকে আত্মসমর্পণ করতেই হয় শেষ পর্যন্ত। পৈশাচিক হাসিতে ফেটে পড়ে 4 জন। এবার চল, নিয়ে চল শালিকে। খুব ছটপট করছে, খুব ছটপট করছে। আজই ওকে মজা দেখাবো। ঝিলিককে কাঁধে তুলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তারা। এই শশাঙ্ক ভাই, তুই কিন্তু এটা ঠিক করলি না ভাই। যা করার আমরা বাড়িতেই করতে পারতাম, আবার কোথায় নিয়ে যাবি? এই কেউ জানতে পারলে কিন্তু আমরা পুরো সলিড কেসকে যাবো ভাই। তোরা ছাড়, আমাকে মালটাকে দিয়ে তোরা বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়। যা যা। শোন, এত ভয় পেলে না চলে না। তুই পুরুষ মানুষ, বাঘের বাচ্চা। ঝিলিক ছটফট করছে, ভোলার মুখে নখের আঁচড় দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আসন্ন বিপদের ভয় কুঁকড়ে গিয়েছে ঝিলিক। ঈশ্বরের কাছে সে মিনতি করছে এই বিপদ থেকে রক্ষা করবার জন্য। বাবার মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে, চোখ ছাপিয়ে জল ঝরতে থাকে তার। কিছুটা পথ পেরিয়ে এসে থমকে দাঁড়ায় তারা। কার্তিক বলে ওঠে, এই শশাঙ্ক, ভোলা কোথায় রে? ও তো আমার পেছনেই ছিল, হঠাৎ কোথায় হাওয়া হয়ে গেল? হ্যাঁ, আরে হারামিটা ঝিলিককে নিয়ে ভেগে গেল না তো? সালা খুন করে ফেলবো ওকে আমি। সালা ঝিলিক আগে আমার, তারপর তোদের। সালা খোঁজ ছোড়ে বাচ্চাকে, খোঁজ। অন্ধকারে 3 জনকে খুঁজতে লাগলো ভোলা। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও ভোলার দেখা পাওয়া গেল না। একবার বিদ্যুৎ চমকাতে সেই আলোয় হাত পাঁচেক দূরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে দেখতে পেল শশাঙ্ক। এই কে রে তুই? ভোলা নাকি? এই সালা ভোলা, এই ঝিলিক কোথায়? হ্যাঁ, ঝিলিক কোথায়? কি করেছিস তুই ওর সাথে? কিরে কথা বলছিস না কেন? বল। দূরে দাঁড়িয়ে থাকা ব্যক্তি কোনো উত্তর দিল না। সে 1 পা 2 পা করে জল কাদার ওপর দিয়ে ছপ করে এগিয়ে আসতে লাগলো শশাঙ্কর দিকে। শশাঙ্ক কিছু একটা বুঝে পালানোর চেষ্টা করতে লাগলো। ছুটতে গিয়ে কাদার ওপর পিছলে থুবড়ে পড়ল সে। সেই রহস্যময় ব্যক্তি এখন ঠিক শশাঙ্কর সামনে। শশাঙ্ক কাতর আর্তনাদ করল। কার্তিক, গৌতম, তোরা কোথায় ভাই? কোথায় তোরা? বাঁচা আমাকে, কেউ বাঁচা আমাকে, বাঁচা। রহস্যময় ব্যক্তি
মেলি কণ্ঠে বলল, 1 2 4 বাঁচবে না কেউ আর। 3 5 7 ওপরে নেব তোদের কালো হাত। শশাঙ্কর বুকের রক্ত ছলকে উঠল। সে হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু সেই রহস্যময় ব্যক্তি তার পিঠের ওপর চেপে বসল এক লাফে। নিজের ছুরির ফলার মতো নখ সে গেঁথে দিল শশাঙ্কর গলার দুদিকে। একটু চাপ দিতেই ধর থেকে মুন্ডুটা ছিঁড়ে হাতে চলে এলো। শেষবারের মতো আর্তনাদটুকুও করল না শশাঙ্ক। এক এক করে তার হাত পা সমস্ত কামড়ে খেতে শুরু করলো সেই রহস্যময় ব্যক্তি। উল্লাসে ফেটে পড়ল সে। যখন জ্ঞান ফিরল তখন ঝিলিক নিজেকে আবিষ্কার করল তার বাড়ির বিছানায়। তার পাশে বসে আছে দেব। আস্তে আস্তে, এত তাড়াহুড়ো করতে হবে না তোমাকে, আমি এসে গেছি তো। এখনো ভয় লাগছে? দেবকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল ঝিলিক। দেব তার মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে। কেঁদো না, তোমাকে তোমাকে এভাবে দেখতে আমার আমার একদম ভালো লাগে না। কান্না বন্ধ না করলে আমি আমি কিন্তু চলে যাব। ঝিলিক কান্না থামিয়ে জিজ্ঞেস করল, পিসি, পিসি কোথায়? চিন্তা করো না, পিসির কিচ্ছু হয়নি। আমি ওষুধ ইঞ্জেকশন সব দিয়েছি, কাল সকালের মধ্যে জ্ঞান ফিরে যাবে। আচ্ছা, একটা কথা বলো তো, এসব হলো কিভাবে? মানে তুমি রাস্তাতে পড়েছিলে, বাড়িতে তোমার পিসির এই অবস্থা, এইসব কি করে হলো? ঝিলিক পুরো ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত বলল দেবকে। ঘটনাটা শুনে দেবের চোখ বিস্ফারিত। কি কি বলছো ঝিলি? আমার তো বিশ্বাস হচ্ছে না। ওরা ওরা তোমার তোমার কোনো ক্ষতি করেনি তো ঝিলি? দেখি 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 আমি দেখি। না না, আমাকে দেখতে দাও একবার। আমার কিচ্ছু হয়নি, ওরা আমার কোনো ক্ষতি করতেই পারেনি। তার আগেই তো। কি কি তার আগে? জানি না, জানো, হঠাৎ কি যে হলো আমার না মনে নেই কিচ্ছু। তোমার তোমার যদি কোনো ক্ষতি করে দিত ওরা, তখন তখন কি হতো? আমার তো ভেবেই না হাত পা একদম ঠান্ডা হয়ে আসছে। ভাগ্যিস তোমার সাথে দেখা করতে আসার সময় রাস্তায় তোমাকে দেখতে পেয়ে গেলাম। তোমার কিছু হয়ে গেলে কি করতাম বলো তো? আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচতাম বলো তো? আমি ঈশ্বর আমাদের এত তাড়াতাড়ি আলাদা হতে দেবেই না, তাই তো আজ তুমি আমাকে বাঁচিয়ে নিলে। যাকে, তুমি কি বাড়ি চলে যাবে? ঝিলিকের চোখ দুটো দেবকে আজ বাড়ি যেতে নিষেধ করছে। দেব ব্যাপারটা বুঝতে পেরে বলল, আজ রাতটা না তোমার সাথে গল্প করে কাটিয়ে দেবো, কাল সকালে না হয় বাড়ি ফেরা যাবে। এই অবস্থায় তোমাদের একা ফেলে যেতে আমি পারবো না। না আমি পারবো না কিছুতেই। ছুটতে ছুটতে অনেক দূর চলে এসেছে গৌতম আর কার্তিক। দুজনেই জিভ বের করে হাঁপাচ্ছে। দেখ ভাই দেখ, আজকের কথা যেন ভুলেও পাঁচকান না হয়। হ্যাঁ, যা হলো আমাদের মধ্যে যেন থাকে। এখন কেউ আমাদের দেখতে পায়নি, বুঝতে পেরেছিস? সবাই ঘুমোচ্ছে না হাত থেকে। বাবা, আপনি বাঁচলে বাপের নাম। একদম, আমি তাহলে ওই পথে আর ভুলেও পা বাড়াবো না। এই একটা বিষয় কিন্তু কিছুতেই মাথায় আসছে, জানিস? ভোলার সঙ্গে কি হলো বলতো? শশাঙ্ক মালটাই বা গেল কোথায়? আমি বুঝতে পারছি না রে কিচ্ছু। ঝিলিককে নিয়ে তো আমরা চারজনই বেরিয়ে এসেছিলাম। মাঝ রাস্তায় ভোলা, ঝিলিক, শশাঙ্ক, হ্যাঁ, এরা গেল কোথায় বলতো? কপুরের মতো উবে গেল কি করে? হ্যাঁ, আরে সেসব তো বুঝলাম। আরে বলতো, হাসিটা কাটছিল, যেটা শুনে ভয় আমরা দৌড়ে এলাম। হ্যাঁ, শুধু হাসি নয় রে, আমি তো একটা নারী মূর্তিকেও দেখেছি রে। হ্যাঁ, বিদ্যুতের ঝলকানি দেওয়া মাত্র দেখলাম হাত পাঁচেক দূরে সে আমার দিকে তাকিয়ে হাসছে রে। ওরে বাবা কি বিভৎস সেই মুখ! উফ ভাই, আর না বাড়ি চল। ওরা মরুককে আগে নিজে বাঁচ। বাড়িতে বউ ছেলে সব আছে রে। এখন চ, আবার কাল কথা হবে। গৌতম আর কার্তিক ভীষণ ভয় পেয়ে আছে। এক রহস্যময় নারী মূর্তি তাদের চোখে ধরা দিয়েছে আজ। ভোলা এবং শশাঙ্ক তার শিকার হয়েছে। হয়তো এরপর তাদের মধ্যে কারোর পালা।
দু চোখের পাতা এক করতে পারে না বৈশাখী। তার মন আজ বড়ই বিচলিত। শশাঙ্ক সেই কোন বিকেলে বেরিয়েছে বাড়ি থেকে, এখন এত রাত হতে চলল তবুও ফেরেনি। বৈশাখী উঠে বসল, তার চোখটা জলে ভরে উঠল, ফোঁটায় ফোঁটায় জল ঝরছে গালবে। সে বুঝতে পারে না কেন শশাঙ্ক বিয়ের পর থেকে তার কাছে আসে না, তাকে ভালোবাসে না। কি দোষ করেছে সে? তার কিসের কমতি? বৈশাখী শাশুড়ির ঘরে গেল, দরজায় টোকা পড়ল। চিন্ময়ী দেবী ঘর খুলে দেখলেন বৈশাখী কেমন যেন কাঁপছে, তার চোখে জল। বৈশাখী তার শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। কি হলো বৌমা, তুমি এমন কাঁদছো কেন? খোকা কি আবার কিছু করেছে নাকি? মা, ও এখনো বাড়ি ফেরেনি। বাবাকে একবার দেখতে বলুন দয়া করে। আমার মনটা খুব ডাকছে। কি, এখনো ফিরেনি? কই গো, কই গো, তুমি কোথায়? শোনো না, শশাঙ্ক এখনো বাড়ি ফেরেনি। যাও না, যাও না, একবার গিয়ে দেখো না কোথায় গেল। শশীভূষণ বাবু নিজের দলবল নিয়ে সারা রাত খুঁজলেন ছেলেকে। শশাঙ্ক টিকির দেখাটুকুও পাওয়া গেল না গ্রামে। শশীভূষণ বাবু বেশ চিন্তায় পড়লেন, শশাঙ্ক গেল কোথায়? সারা রাত তাকে খুঁজলেন, গ্রামে আশেপাশের গ্রামেও খুঁজলেন, তবে শশাঙ্ককে পাওয়া গেল না। ভোরের আলো ফুটতে শশীভূষণ বাবু থানায় গেলেন। পুলিশকে সব জানাতে তারা আশ্বাস দিল শশাঙ্ককে তারা যে করেই হোক খুঁজে বের করবে। শশীভূষণ বাবু হতাশ হয়ে ফিরে এলেন বাড়িতে। সকাল সকাল কার্তিকের বাড়ি ছুটে এলো গৌতম। খবরটা তাকে জানাতে হবে। কার্তিক তখন সবে ঘুম থেকে উঠে দাঁত মাজছে। গৌতম ঝড়ের বেগে গিয়ে একরকম হড়কে পড়তো উঠোনে। নেহাত কার্তিক তাকে ধরে ফেলল। কিরে কিরে গৌতম, এভাবে এভাবে ছুটছিস কেন? আমরা যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। শশাঙ্ক আর ভোলাকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শশাঙ্কর বাবা পুলিশে খবর দিয়েছে। কি কুক্ষণে যে কাল গিয়েছিলাম ওখানে, যদি না যেতাম আজ ওদের কিছু হতো না। নিজেকে বড় দোষী মনে হচ্ছে রে ভাই। মাথা মাথা ঠান্ডা রাখ, মাথা ঠান্ডা রাখ। যা আবার হয়েছে, আমরা কি ভেবেছিলাম এমন এমন কিছু হয়ে যাবে? হ্যাঁ, হঠাৎ হঠাৎ কোথা থেকে কি যে হয়ে গেল হুট করে। হ্যাঁ, এই শোন না, একটা কথা তোকে বলে রাখছি, ভুল করেও কারোর সামনে বলে ফেলিস না। গতকাল ওরা দুজন আমাদের সাথেই ছিল, বুঝতে পেরেছিস? পুলিশের ঝামেলায় ফেঁসে গেলে কিন্তু জেলও হতে পারে। হ্যাঁ, কেউ আমাদের বিশ্বাস করবে না। যদি বলি কোনো পিশাচিনি ওদের মেরেছে, তাহলে লোক হাসবে, পাগল বলবে আমাদের, পাগল। শশাঙ্ক আর ভোলার বাড়ির লোক যদি আসে আমাদের বাড়ি, হ্যাঁ, কাল ওদের সাথে আমাদের দেখা হয়নি, ব্যাস। আমরা জানি না ওরা কোথায় আছে, বুঝলি? তোকে দেখে আমার কিন্তু ভালো লাগছে না। এখন একদম বাড়ি গিয়ে বিশ্রাম কর, বাড়ি চলে যা। আমি পরে এক সময় যাবো তোর সাথে দেখা করতে, কেমন? বাড়ি চলে যা, সোজা বাড়ি চলে যা। দুপুরের চড়া রোদের থেকে নিজেকে আড়ালে রাখবার জন্য দেব নিজেদের আমবাগানে আজ দেখা করতে ডেকেছে ঝিলিককে। সে বাড়ির সমস্ত কাজ মিটিয়ে বাবা আর পিসিকে খেতে দিয়ে তারপর এসেছে। কি হয়েছে তোমার? এত মনমরা কেন তুমি? বাড়ির পরিস্থিতি ভালো নেই। দাদার খোঁজ পাওয়ার আশায় এক সপ্তাহ কেটে গেল, কিছু ভালো লাগছে না গো। তুমি জানো, বৌদি স্নান খাওয়া একরকম ছেড়েই দিয়েছে। আরেকটা বিষয়, মানছিও আমার দাদা, কিন্তু তুমিও তো আমার ভালোবাসা। তোমার দিকে যে কুনজরে দেখবে তাকে আমি খুন করে ফেলবো, খুন। দাদাকে আমি নিজের হাতে শাস্তি দেব, এই আমার প্রতিজ্ঞা, নিজের হাতে শাস্তি দেব। ঝিলিক ক্লান্ত চোখে তাকায় আকাশের দিকে। মেঘগুলো কেমন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে বাম দিক থেকে ডান দিকে। দেব ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। ঝিলিক তার মাথায় হাত বুলিয়ে দেয়। বিকেলে গ্রামের পুরনো বটতলায় প্রতিদিনের মতো আজও আলোচনা সভা বসেছে। গ্রামের প্রধান ব্যক্তিরা এই সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। আজকের আলোচনার মূল উদ্দেশ্য হল গ্রামে আগত আতঙ্কের বিনাশ করা। গ্রামের মোড়ল নারায়ণ হালদার বললেন, দেখো, গ্রামের মানুষদের এখন একজোট হতে হবে।
গ্রামের ওপর এক কালো ছায়া পড়েছে। আশা করি সে বিষয়ে কারোর সন্দেহ নেই, কারোর কোনো সংশয়ও নেই। একের পর এক মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে, তাদের সাথে কি হচ্ছে কেউ বুঝতেও পারছে না। তাই আমাদের আজ রাত থেকেই পাড়ায় পাড়ায় রাত জেগে পাহারা দিতে হবে, দল বেঁধে অবশ্যই। হ্যাঁ, তো কারোর কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। সবাই গুনগুন করতে লাগলো। মানুষের মধ্যে চাপা ভয়টা যেন মাথা চাড়া দিয়ে উঠল। বড়ই চিন্তার বিষয়ে এই অজানা আতঙ্ক। কিভাবে তার মোকাবিলা করবে চাঁদপুর গ্রাম? তাকে সামনাসামনি কেউ দেখেনি এখনো। যারা দেখেছে তাদের আর খোঁজ নেই। নারায়ণবাবু ধমক দিয়ে বললেন, থামুন থামুন সবাই, থামুন। যতক্ষণ না কিছু প্রমাণ হচ্ছে, অযথা এসব গুজব ছড়িয়ে দুশ্চিন্তায় জড়াবেন না। আমরা একসাথে থাকলে নিশ্চয়ই সেই পিশাচ বা যেই হোক তাকে আমরা ধরতে পারবো। তখনকার মতো সভা শেষ করে যে যার বাড়ি ফিরে গেল। সন্ধে নেমেছে গ্রামের বুকে। সন্ধ্যের পর বাড়ির পুরুষরা হ্যারিকেনের লাঠি নিয়ে বেরোলো পাহারা দিতে। বাড়ির মহিলারা বাচ্চা এবং বৃদ্ধদের সাথেই বাড়িতেই থাকবে। গ্রামের পুরনো বটতলায় একজোট হয়েছে গ্রামের পুরুষেরা। দেবও সেখানে এসেছে। সেও আজ রাত জেগে পাহারা দেবে। খুঁজে বার করতেই হবে কে করছে এসব, অশরীরী নাকি অন্য কেউ। মোড়ল নারায়ণবাবু 4 জন করে দল বানালেন। একটি দলকে গ্রামের পূর্ব দিকে, একটিকে পশ্চিমে, একটিকে উত্তর এবং একটিকে দক্ষিণে পাহারা দেওয়ার নির্দেশ করলেন। বাকিরা টহল দেবে গ্রামের বাকি দিকগুলোতে। দেব, কার্তিক, গৌতম আর সুধা একটা দলে। তারা গ্রামের উত্তর দিকে পাহারা দিচ্ছে। হ্যারিকেনের আলোয় সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। সুধা, চল তুই আর আমি ওদিকটায় যাই। কার্তিক দা আর ভোলা অন্যদিকে। হ্যাঁ, এই ভালো করে পাহারা দাও, ভালো করে পাহারা দাও সবাই। তোরা যা, আমি আছি এইদিকে। ওরা চলে যেতে গৌতম ফিস ফিস করে কার্তিকের কানে বলল, ভাই, আমার কিন্তু ভয় করছে। এখানে পাহারা দিতে না আসলেই ভালো হতো। যদি কোনো বিপদ হয়ে যায়। ভিতর ডিম একটা, তুই শালা জানা বাড়ি গিয়ে বউয়ের আঁচলে নিচে থাকে। শোন, আমরা পুরুষ মানুষ, ভয় আমাদের মানায় না। হঠাৎ ওদের চমকে দিয়ে হাত 5 দূরের ঝোপটা নড়ে উঠল। ওটা কি ঝোপে কোনে? আমার পেছনে আয়। এক হাতে হ্যারিকেন আর অন্য হাতে একটা মোটা ডান্ডা নিয়ে ঝোপের দিকে এগিয়ে গেল কার্তিক। ওর পেছনে গৌতম। তার বুক ধুকপুক করছে আগত আতঙ্কের কারণে। কার্তিক জোরে জোরে হাঁক দিল। কেউ কোথাও নেই। আচমকা পায়ে একটা টান অনুভব করল কার্তিক। কেউ তার পা ধরে টান দিচ্ছে। কার্তিক উল্টে পড়ল। হ্যারিকেন মাটিতে পড়ে কাঁচ ভেঙে ছড়িয়ে গেল চারিদিকে। আগুনের ফুলকি ছিটকে গেল জঙ্গলের শুকনো পাতাগুলোতে। মুহূর্তে জ্বলে উঠল জঙ্গলটি। বাঁচাও, বাঁচাও! গৌতম বাঁচা আমাকে রে! ওকে টেনে নিয়ে যাচ্ছে! বাঁচা! গৌতম ঠক ঠক করে দূরে দাঁড়িয়ে কাঁপছে। সে আগুনের জন্য জঙ্গলের ভিতরে প্রবেশ করতেও পারছে না, আবার কাউকে ডাকতে যেতেও পারছে না। কার্তিককেও সে হারিয়ে ফেলল। গৌতম আর দাঁড়িয়ে থাকতে পারল না। এক ছুটে সে পৌঁছে গেল দেবদের কাছে। তাকে দেখে দেব অবাক। কি গো গৌতম দা, তুমি এরকম ভাবে ছুটছো কেন? কি হয়েছে? কার্তিকটা কোথায়? কার্তিককে বাঁচাতে পারলাম না রে। ওকে নিয়ে গেল, কার্তিককে নিয়ে গেল। কে নিয়ে গেল? এসেছিনি, ওই জঙ্গলের ভেতর ডেকে নিয়ে গেল। চল আমার সঙ্গে দেখবি, চল। দেব আর সুধা গৌতমের সাথে জঙ্গলের কাছে গেল। জঙ্গলে
তখন দাউ দাউ করে আগুন জ্বলছে। এখান থেকে বাঁচাতে পারলাম না রে, এখান থেকে বাঁচাতে পারলাম না। সব মরবে, এক এক করে গ্রামের সব মরবে, আমরা কেউ বাঁচাতে পারবো না। নিজেকে নিজেকে সামলাবো, তোমরা নিজেকে সামলাও। চলো চলো বাকিদের খবর দিয়ে আসি। সকলকে এক করতে হবে। নারায়ণবাবু মশাল হাতে গ্রামের কোনায় কোনায় ঘুরছেন লোক নিয়ে। নারায়ণবাবু প্রচণ্ড সাহসী লোক। সামান্য ভূত প্রেতের ভয়কেও তিনি পাত্তা দেননি কোনোদিন। তিনি চোখে দেখা জিনিসেই কেবলমাত্র বিশ্বাস করেন, গাল গপ্পে নয়। হঠাৎ কোত্থেকে ঝোড়ো বাতাস এসে ধূলিঝড় শুরু হলো। দমকা বাতাসের সাথে ধুলো বালি উঠছে। নারায়ণবাবু দুই হাতে চোখ ঢেকে নিলেন। একটা মহিলা কণ্ঠস্বর শোনা গেল সেই মুহূর্তে। এই তোরা দেখ তো কার আওয়াজ ওঠা। ধরে আন ওকে, পিঠের ছাল তুলে দেব ভূত বেটার। এদিক ওদিক খুঁজেও কাউকে দেখতে পাওয়া গেল না, কিন্তু নারায়ণবাবু স্পষ্ট শুনতে পাচ্ছেন মহিলা কণ্ঠটিকে। সে নিচু গলায় ফিসফিস করে কিছু বলছে, সেটা কান পর্যন্ত আসছে না। দূরে কোথায় বাজ পড়ল। আকাশে এতক্ষণে কালো মেঘের ভিড় জমে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। নারায়ণবাবু মহিলার কণ্ঠস্বর লক্ষ্য করে এগিয়ে গেলেন। তার পেছনে 4 জন লাঠি হাতে। কিছুটা পথ গিয়ে নারায়ণবাবু ওদের থামিয়ে দিয়ে ওখানেই অপেক্ষা করতে বললেন। আওয়াজটা বাঁশ বাগানের ভিতর থেকে আসছে। তুই যেই হোস না কেন, আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি নারায়ণ হালদার। সাহস থাকলে আমার সামনে আয় বলছি। বাঁশবাগানের মাথাগুলো যেন কেঁপে উঠল। একটা মহিলা কণ্ঠস্বরের অট্টহাসি শোনা গেল। এক ধাক্কায় কেউ যেন ফেলে দিল নারায়ণবাবুকে। অদৃশ্য ধাক্কায় তিনি হুমড়ি খেয়ে পড়লেন। একটা পাথরের সঙ্গে ধাক্কা লেগে তার কপালটা খানিক কেটে রক্ত ঝরছে। কিরে, ভয় পেলি নাকি? এই তো সবে শুরু, এখন অনেক রক্ত ঝরবে। তোদের করা অন্যায়ের প্রতিশোধ নিতে আমি ফিরে এসেছি। শাস্তি দেব তোদের নিজের হাতে। তোরা আমার থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিস। আমরা তো কোনো ক্ষতি করিনি তোদের, শুধু ভালোবেসেছিলাম। তুই এখানে কিভাবে? তোদের তো আমরা পাপের প্রায়শ্চিত্ত করবি না? করতে তো তোদের হবে, চিন্তা নেই। এত তাড়াতাড়ি তোকে মারবো না, একটু একটু করে মারবো। প্রথমে তোর কাছের মানুষগুলোকে তিলে তিলে শেষ করবো, আর তারপর তোকে। বটতলায় এসে সকলে জড়ো হয়েছে। বৃষ্টি খানিকটা কমে এসেছে, অনেকটা সময় কেটে গেছে। নারায়ণ হালদার ফিরছে না দেখে গ্রামের কয়েকজন তাকে ডাকতে যাবে, এমন সময় সুধা চেঁচিয়ে বলল, ওই যে মোড়ল মশাই আসছে। নারায়ণবাবু নিজেকে কিছুটা স্বাভাবিক দেখানোর চেষ্টা করলেন। তার সাথে গোটা ঘটনাটা তিনি বেমালুম চেপে গেলেন। কিছু দেখতে পেলে তোমরা? কার্তিককে বাঁচাতে পারলাম না কাকা, আমরা ওকে বাঁচাতে পারলাম না। পিসাচিনিটাকে নিয়ে গেল কাকা, নিয়ে গেল। নারায়ণবাবু জানতেন ও যখন ফিরে এসেছে তখন কাউকে নিয়ে ও যাবেই। তবে নারায়ণ হালদারও হাত গুটিয়ে বসে থাকার পাত্র নয়। কাল সকালেই তিনি খবর পাঠাবেন গুরুদেবের কাছে। তিনি এই বিপদ থেকে রক্ষা করতে পারবেন। চাঁদপুর গ্রামের জমিদার শঙ্কর চক্রবর্তী গত হয়েছেন প্রায় বছর 5 আগে। তার এক ছেলে এবং এক মেয়ে। ছেলে শিশির এখন বাবার ব্যবসার দেখভাল করে। শিশির বউ মেয়ে নিয়ে কিছুদিন শ্বশুর বাড়ি ঘুরতে গিয়েছিল।
আজই সে গ্রামে ফিরেছে। শিশির বাড়ি ফিরেছে খবরটা পেয়েই শশীভূষণ বাবু এবং মোড়ল নারায়ণ হালদার তার সাথে দেখা করতে গেলেন। শিশির তাদের বৈঠকখানায় বসালো। বলুন আপনারা কি বলতে চান। দেখুন ছোট বাবু, বেশি ঘুরিয়ে পেঁচিয়ে বলবো না। আপনার থেকে কিছু লুকোবারও নেই আমাদের। আসলে কয়েক সপ্তাহ যাবৎ গ্রামে এক নতুন সমস্যার জন্ম হয়েছে। গ্রামের মানুষজন বিকেলের পর বাড়ির বাইরে যেতে ভয় পাচ্ছে। লোকমুখে শোনা যাচ্ছে এ কোনো পিশাচিনীর কাজ। সেই গ্রামের মানুষদেরকে টেনে নিয়ে যাচ্ছে। সত্যি আপনারা পারেনও বটে, এখনো ভূত প্রেত গাল গল্পকে জড়িয়ে বসে আছেন। এই সময় দাঁড়িয়েও আপনারা ভূতে বিশ্বাস করেন? সত্যি হাসি পাচ্ছে শুনে। আপনারা কি চান আমার থেকে বলুন তো? একটু সাহায্য। আমার গুরুদেবকে খবর পাঠাতে হবে। ওনাকে বললে একটা ব্যবস্থা হয়ে যাবে। আপনি কয়েকজনকে ওনার ঠিকানায় পাঠিয়ে দিন। আমি গুরুদেবকে চিঠিতে সব জানিয়ে দেব। আপনার লোকেরা শুধু চিঠিটা পৌঁছে দেবে, এটুকুই। শিশির কিছুক্ষণ ভাবল বিষয়টা নিয়ে। তার বাবা একজন ভালো মানুষ ছিলেন। গ্রামের মানুষের সুখ দুঃখ সবসময় ভাগ করে নিতেন। গ্রামটা শুধুমাত্র তার জন্মস্থান নয়, তার মা ছিল এই গ্রাম। সেই বাবাকেই নিজের আদর্শ মনে করে সে ছোট থেকে। গ্রামের এই বিপদের সময় শিশির নিজের সাধ্যমতো গ্রামের মানুষদের সাহায্য করবে। বেশ, আমি নিজের লোকেদের বলে দিচ্ছি, আজই ওরা গুরুদেবের বাড়ি রওনা দেবে। নারায়ণবাবু একটা চিঠি বাড়িয়ে দিলেন শিশিরের দিকে। এই চিঠিটা নিন। আশা করি গুরুদেব নিশ্চয়ই আমাদের সহায়তা করবেন। কি হলো, এত দেরি করলে যে আসতে? ওই বাড়িতে একটু কাজ ছিল, তাই আর কি একটু দেরি হয়ে গেল। তুমি কি অনেকক্ষণ অপেক্ষা করছো? না না, এই কিছুক্ষণ হলো। আচ্ছা, ওই গতকাল রাতে নাকি ওই কার্তিককে ওই পিশাচিনী টেনে নিয়ে গেছে, তুমি কি কিছু দেখেছো? হ্যাঁ, কার্তিককে নিয়ে গেছে কাল রাতে। গৌতম দেখেছে। আমি কিছুই দেখিনি জানো। তবে যা হয়েছে না, বেশ হয়েছে। তোমার সাথে যে অন্যায়টা ওরা করেছে তার শাস্তি কোনো না কোনো ভাবে ওরা পাবেই। শুয়োরের বাচ্চাগুলোর নাম মুখে নিতেও না ঘেন্না করছে আমার। ঝিলিক তার কাঁধে হাত রাখে। শান্ত হও। দেখো, ওরা কিন্তু আমার কোনো ক্ষতি তো করতে পারেনি, বলো? ঈশ্বর আছেন, শয়তানগুলোকে তিনি শাস্তি দেবেন। ওদের প্রসঙ্গ বাদ দাও তো। গ্রামের এই অবস্থা কিভাবে ঠিক হবে সেটা ভাবছি। ছোটবাবু তো বাড়ি ফিরেছেন, ওনাকে কি কিছু জানিয়েছো? সকালে মোড়ল কাকার বাবা গিয়ে কথাবার্তা বলেছে ওনার সাথে। মোড়ল কাকা তার গুরুদেবকে চিঠি পাঠিয়েছেন। গুরুদেব একমাত্র ব্যক্তি যে আমাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে পারবেন। তুমি দেখো না, সবকিছু ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তুমি নিজের খেয়াল রেখো, কেমন? বাড়ি থেকে বেশি বেরোবে না, একদম বেরোবে না। ও আমাদের কোনো ক্ষতি করবে না। তুমি খেয়াল করে কি দেখেছো একটা জিনিস? ও কিন্তু শুধুমাত্র খারাপ মানুষদেরই নিজের শিকার বানাচ্ছে। আমার তো মনে হচ্ছে সেদিন রাতে ওই যে আমাকে জানোয়ারগুলোর হাত থেকে কিন্তু ওই বাঁচিয়েছিল। ও তোমাকে বাঁচিয়েছিল? কিন্তু কেন? ব্যাপারটা অনেক বড় ধাঁধার মতো, জানো। ধীরে ধীরে কিন্তু সব প্রশ্নের উত্তর পাবো আশা করছি। এখন চলো একটু বরং ঘুরে আসি। চলো। নারায়ণবাবুর কথা মতো শিশির তার লোকজনকে পাঠিয়েছিল গুরুদেবের কাছে চিঠিটা পৌঁছে দেওয়ার জন্য। তারা গিয়েও ছিল সেখানে, কিন্তু গুরুদেবের দেখা পায়নি।
একবার এক চেলার মুখে শুনেছে তিনি নাকি তীর্থযাত্রায় গিয়েছেন, কয়েকদিন পর ফিরবেন। চিঠিটা চেলার হাতেই দিয়ে আসে তারা। এখন তারা একটা জিনিসই করতে পারে, অপেক্ষা। অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই। এই ঘটনার পর দিন 7 কেটে গেছে। পিশাচিনীর উপদ্রব একই রকমের। প্রতি রাতে 1-2 করে হারিয়ে যাচ্ছে। চাঁদপুর নির্বাক দর্শকের মতো দেখছে। একদিন সকালে হুট করে গুরুদেব দর্শন দিলেন নারায়ণ হালদারকে। সকালবেলায় ঘুম চোখে গুরুদেবকে দেখে ভূত দেখার মতো চমকে যায় নারায়ণ হালদার। শটান সে গুরুদেবের পায়ে আছড়ে পড়ে। গুরুদেব, গুরুদেব, আপনি এসেছেন, আপনি এসেছেন গুরুদেব। আমাদের বাঁচান আপনি এই বিপদ থেকে। মুক্তি দিন, আমাদের মুক্তি দিন গুরুদেব, আমাদের বাঁচান। গুরুদেব তাকে টেনে তুললেন। ভয় নেই, ভয় নেই। পিশাচিনীর হাত থেকে তোদের বাঁচানোর জন্যই তো আমার এখানে আসা। আজ রাতেই আমি ওকে শেষ করব, এই আমার প্রতিজ্ঞা। তুই জলদি গ্রামের সবাইকে ওই বুড়ো বটতলায় একত্রিত কর। গ্রামের বুড়ো বটতলায় গুরুদেবের নির্দেশ মতো সকলে একত্রিত হলো। গুরুদেব তাদের কিছু কথা জানালেন, সেই মতো প্রত্যেকে করতে হবে, তাহলেই একমাত্র অশুভ শক্তির বিনাশ করা সম্ভব। সকলে প্রস্তুতি শুরু করো, সময় বেশি নেই আমাদের হাতে। আমি 100% নিশ্চিত যে আজ রাতে আবার কাউকে নিতে ফিরবে সে। আমাদের কিন্তু তৈরি থাকতে হবে। যাও, যে যার বাড়ি ফিরে যাও। মাঝরাতে আবার সকলে এখানেই উপস্থিত হব। গুরুদেবের নির্দেশে প্রস্তুতি শুরু হলো। সে প্রস্তুতি কিছুটা ভিন্ন রকমের। গুরুদেবের দেওয়া তালিকায় ছিল 21টি মরার খুলি, পাঁঠার একটি মাথা, কালো বেড়ালের লোম, 1 কলসি গঙ্গাজল, কিছু কাঠ ইত্যাদি আরও কিছু সামগ্রী। তিনি নাকি পিশাচিনীর হাত থেকে মুক্তির জন্য এক যজ্ঞ আয়োজন করবেন। এই যজ্ঞ সফল হলে পরেই পিশাচিনীর শক্তি কমে আসবে। সে সারা জীবনের মতো এই গ্রাম ছেড়ে চলে যাবে। গ্রামের মানুষ গুরুদেবের কথা মতোই কাজ শুরু করল। কয়েকজন অবশ্য অমত প্রকাশ করছিল, কিন্তু পরে অন্য কোনো উপায় না দেখে মেনে নেয় যা হচ্ছে সেটাকে। এদিক থেকে গিয়ে গুরুদেব একটু শিশিরের সাথে দেখা করলেন। শিশির একরকম জোড়াজুড়ি করে গুরুদেবের দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো নিজের বাড়িতে। গুরুদেব, আমি খুব খুশি হয়েছি আপনি আমার বাড়িতে পায়ের ধুলো দিলেন। এ আমার পরম সৌভাগ্য। তোমার নাম আমি অনেক শুনেছি। তুমি যেভাবে গ্রামের মানুষের সুখে দুঃখে ঝাঁপিয়ে পড়ো, সত্যিই প্রশংসনীয়। ভালো থেকো, সুখে থেকো, ঈশ্বরের কাছে এতটুকুই প্রার্থনা করি। আচ্ছা, আমি শুনলাম আপনি নাকি কি একটা যজ্ঞ করবেন আজ? তা তো করতেই হতো বাবা। এটা শুধুমাত্র যজ্ঞ নয়, এটা আমার দেওয়ার টোপ। আমি খুব ভালো করে জানি সে আসবে এই যজ্ঞে, আবার হয়তো কাউকে নিয়ে যেতে চাইবে, কিন্তু আজ আর সেটা আমি হতে দেব না। বেশ, আপনি ঠিক কি করতে চাইছেন? গুরুদেবের ঠোঁটে এক স্নিগ্ধতার হাসি। তিনি কোনো উত্তর দিলেন না শিশিরের কথায়। দরজায় ঠক ঠক শব্দ হয়। ঝিলিক দ্রুত দরজা খুলে দেয়। দেব এসেছে। তার মুখ নির্বিকার। কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বলো না, কিছু হয়েছে? আমাকে খুলে বলো। দেব ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। তোমার বাবা কোথায়? বাবা তো স্কুলে গেছে। পিসি? আসলে পিসির শরীরটা না খারাপ, ঘুমিয়ে আছে পাশের ঘরে। তুমি বলবে কি হয়েছে? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে এবার। গুরুদেব এসেছেন আসলে, মানে তিনি আজ গ্রামে যজ্ঞ করবেন, পিশাচিনী নিধনের যজ্ঞ। গ্রামের লোক প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ও তো আমাদের কোনো ক্ষতি করেনি বলো। ও শুধুমাত্র মানুষরূপী জানোয়ারগুলোকে শাস্তি দিচ্ছে। এই শোনো না, বলছি আমরা কি পারি না বাধা দিতে? আটকাতে পারি না এই যজ্ঞ? পারি না,
পুরো গ্রামই যজ্ঞের পক্ষে, আমাদের কথা কেউ শুনবে না গো, তাই যা হচ্ছে হতে দাও। আমি নিশ্চিত দেব, ওই আমাকে সেদিন বাঁচিয়েছিল, আর আজ আমি ওকে বাঁচাতে পারবো না। ভাবলেই আমার কিরম নিজেকে অপরাধী মনে হচ্ছে। ঈশ্বর আছেন, তিনি যা করবেন মঙ্গলের জন্যই তো করবেন। আচ্ছা আচ্ছা, একটা কথা বলবো, হ্যাঁ, আমায় কিছু খেতে দেবে গো, বড্ড খেতে পেয়েছে। এই কথা, দাঁড়াও এক্ষুনি খেতে দিচ্ছি। বিকেল গড়িয়ে সন্ধে, সন্ধে গড়িয়ে রাত, রাত গড়িয়ে মাঝরাত। গুরুদেবের নির্দেশে সকলে হাজির হলো বুড়ো বটতলায়। গুরুদেব নিজের পিশাচিনী নিধন যজ্ঞ শুরু করেছেন। আশেপাশের পরিবেশটা কেমন যেন ভারী হয়ে এলো। গ্রামের লোকজন নিষ্পলকে দেখে চলল যজ্ঞ কার্য। দুর্বোধ্য ভাষায় গুরুদেব মন্ত্রপাঠ করে চলেছেন। দেব সেখানে মানুষদের ভিড়ে দাঁড়িয়ে দেখছে সবটা। কারো মুখে কোনো কথা নেই। গুরুদেব যখন নিজের মন্ত্রপাঠ থামালেন, তখন আকাশে মেঘ জমেছে, বিদ্যুৎ ঝলকানি দিচ্ছে মাঝে মাঝে। কারোর উপস্থিতি গুরুদেব টের পেয়েছেন। মাটি থেকে একটা পাথর ছুঁড়ে মারলেন সেই দিকে। গর্জন করে বলে উঠলেন, সামনে আয়, সামনে আয় পিশাচিনী, তো ক্ষমতা আমি দেখতে চাই, আয় আয় সামনে। খিলখিল হাসির শব্দ কানে এলো প্রত্যেকের। ধীরে ধীরে এক নারী অবয়ব ধরা দিল তাদের চোখের সামনে। মরার বুঝি এতই শখ তোর বুড়ো বাম? মৃত্যুকে তুই আহ্বান করছিস? দেখা দেখা, আমিও দেখি তোর ক্ষমতা কতটুকু। গুরুদেব তার অহংকার চূর্ণ করবার জন্য এক পায়ে দাঁড়িয়ে দুর্বোধ্য ভাষায় মন্ত্রোচ্চারণ এবং নৃত্য শুরু করলেন। এ যেন স্বয়ং প্রলয়। সেখানে উপস্থিত গ্রামবাসী ভয় কুঁকড়ে গেল সেই দৃশ্য দেখে। ঝড় শুরু হলো। পিশাচিনী হিংস্র দাঁত বের করে তেড়ে এলো গুরুদেবের দিকে। ঠিক তখনই বিদ্যুৎ ঝলকানির মাঝে গুরুদেবের হাতে এলো এক বাণ। সেটা তিনি নিক্ষেপ করলেন পিশাচিনীর দিকে। পিশাচিনী সেই শক্তির সামনে এক মুহূর্ত দাঁড়াতে পারল না। বাণের আঘাতে জ্বলে পুড়ে ছাই হয়ে বাতাসে মিলিয়ে গেল তার শরীর। আবার ক্ষণিকের মধ্যে সব স্বাভাবিক। আর্তনাদ করে বিছানায় উঠে বসে সায়ক। পাশে আয়ুষী ঘুমোচ্ছিল। তার ঘুমটা ভেঙে যায়। কি হয়েছে? তুমি এত ঘামছো? কোনো খারাপ স্বপ্ন দেখেছো? সে অদ্ভুত স্বপ্নটা আবার দেখলাম আজ। বুঝতে পারছি না এই একটা স্বপ্ন কেন বারবার দেখছি আমি। উফ, আর পারছি না, পাগল হয়ে যাব। চিন্তা করো না, চলো আজই আমরা ডাক্তারের কাছে যাই। তোমার বন্ধু অজিত তো সাইকিয়াট্রিস্ট, চলো একবার আমরা তার কাছেই যাই। একটু বেলা বাড়তে সায়ক এবং আয়ুষী গেল ডাক্তার অজিতের সঙ্গে দেখা করতে। আয় আয় আয়, কি খবর সায়ক? এতদিন পর আমার কাছে হঠাৎ? বসে কথা বলি। ভাই, আমি আর পারছি না, তুই আমাকে বাঁচা। কেন রে, কি হলো? আমি বলছি সবটা। আচ্ছা, বুঝলাম। আই থিঙ্ক বেশি চিন্তা বা কাজের চাপের জন্য এরকম হচ্ছে তোর সাথে। আমি কোনো মেডিসিন দেব না তোকে। এর থেকে বরং তুই আয়ুষীকে সঙ্গে নিয়ে কিছুদিন ঘুরে আয় কোথাও থেকে, একটু একান্তে সময় কাটা, তাহলে আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। না হলে তখন অন্য ব্যবস্থা করব। আমি বরং চাকরির যেখানে পোস্টিং হয়েছে সেখানেই চলে যাই। আমি আয়ুষীকে বলেছিলাম একটু শহরের দিকে কোথাও যদি পোস্টিং হয় ভালো হতো। না, তুই বরং গ্রামেই যা। শহরের এই ছকে বাঁধা জীবন থেকে নিজেদের একটু আলাদা করে দেখ। আমার বিশ্বাস তোর ভালো লাগবে। আমরা আগামীকালই রওনা দেবো সকালের ট্রেনে। অজিতের চেম্বার থেকে বেরিয়ে আর কয়েকটা প্রয়োজনীয় কাজ মিটিয়ে সায়ক এবং আয়ুষী বাড়ি ফেরে। রাতটুকু সময় রয়েছে তাদের গোছ কাছের জন্য। আমার খুব ভালো লাগছে। তুমি তো বলেছিলে ওরকম একটা অজপাড়া গায়ে গিয়ে স্কুলে পড়াতে পারবে না। আমি জানতাম আমাদের ওখানেই যেতে হবে। একদিকে তোমার স্কুলে পড়ানোও হবে, অন্যদিকে আমাদের এই একঘেয়েমিও দূর হবে। সায়ক তার হাত ধরে নিজের কাছে টানে। চোখে তার দুষ্টুমি ভরপুর। কি হলো? আর কিছু হবে না। আয়ুষী তার চোখের ভাষা পড়তে পারে।
আয়ুষী তার থেকে দূরে সরে যাচ্ছিল। সায়ক তাকে আরো শক্ত করে চেপে ধরল, তার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। পরদিন সকালে শিয়ালদা থেকে ভোর 5টার ট্রেনে ওরা দুজন রওনা দিল চাঁদপুরের উদ্দেশ্যে। ঘণ্টা দুয়েক ট্রেন যাত্রার পর বীরনগর স্টেশনে এসে ট্রেন থামল। ট্রেন থেকে নেমে 2 কাপ চা আর বিস্কুট খেয়ে টোটো স্ট্যান্ডের দিকে গেল দুজনে। দাদা কোথায় যাবেন? চাঁদপুর। আপনি যাবেন? ভাড়া কত করে? সায়কের মুখে চাঁদপুর নামটা শুনে টোটো চালকের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। মুখে যেন তার ঝুপ করে একরাশ কালো ধোঁয়া নেমে এলো। টোটো চালক কিছু বলতে যাবে এমন সময় আরেকজন টোটো চালক তাকে চোখ টিপে কিছু একটা বলতে নিষেধ করল। সায়ক ব্যাপারটা একেবারে বুঝলো না তা নয়, কিন্তু না বোঝার ভান করলো। কি হলো, যাবেন কি নইলে হাঁটতে শুরু করব? আরে না না, আসুন আসুন, বসুন গাড়িতে, দুজনে 40 টাকা। বেশ, চলুন। আচ্ছা, এখানে চলে তো এলাম, আমরা থাকবো কোথায়? তুমি থাকার ব্যবস্থা করেছো? সব ব্যবস্থা হয়ে গেছে ডার্লিং, তুমি নিশ্চিন্তে থাকো। চাঁদপুর গ্রামের স্কুলের প্রধান শিক্ষক মিলনবাবুর বাড়িতে উনি আমাদের থাকার ব্যবস্থা করেছেন। আমাকে ফোন করে জানিয়েছিলেন গতকাল বিকেলে। বাহ, সে তো বেশ ভালো কথা। চাঁদপুর গ্রামটার সৌন্দর্য বর্ণনা করতে গেলে শব্দ কম পড়ে যাবে। শিল্পীর তুলির নিখুঁত টানে আঁকা এই সৌন্দর্য। সবুজ মাঠ, কাঁচা পাকা সাপের মতো আঁকা বাঁকা পথ, পুকুর ডোবা আধ পাকা বাড়ি, পাখির কিচিরমিচির শব্দ করে গান, এক অন্য পৃথিবী। সায়ক আর আয়ুষী মন্ত্রমুগ্ধের মতো দেখতে থাকে এসব। টোটো চালক চাঁদপুর গ্রামে দুজনকে নামিয়ে ভাড়া মিটিয়ে চলে যায়। 2-1 জনকে মিলনবাবুর নাম করতে তারা সায়ককে ওনার বাড়িটা চিনিয়ে দেয়। মিলনবাবুর উঠোনে গিয়ে দাঁড়ায় সায়ক, হাঁক দেয়, মিলনবাবু, মিলনবাবু বাড়িতে আছেন? মিলনবাবু। হঠাৎ কাঁধে একটা ঠান্ডা স্পর্শ অনুভব হয় সায়কের। পিছন ফিরতে সে দেখল একজন মধ্যবয়সী ভদ্রলোক তীক্ষ্ণ চোখে তাদের দিকেই তাকিয়ে আছে। আমি মিলনবাবুর সাথে দেখা করতে এসেছি। এই গ্রামের স্কুলের ইংরেজি শিক্ষক আমি। ভদ্রলোকের মুখে ক্ষীণ হাসি লেগে আছে। বিনয়ী সুরে সে বলল, তুমি সায়ক চ্যাটার্জি? আরে আমি তো মিলন ভৌমিক, তোমার স্কুলের হেডমাস্টার। আগে বলবে তো, আমি কি না কি ভাবলাম। এসো এসো, ঘরে এসো তোমরা। আমি তোমাদের জন্য সব ব্যবস্থা আগে থেকেই করে রেখেছি। মিলনবাবু ওদেরকে বরাদ্দ ঘর দেখিয়ে বাজার যাবেন বলে বেরিয়েছেন। এই কয়েক মুহূর্তের আলাপে মিলনবাবু যেন একটু বেশি কাছের মানুষ বলে মনে হলো সায়কের। কেমন লাগলো গ্রামটা? খুব সুন্দর। বিকেলে ঘুরতে বেরোবে? আমার খুব ইচ্ছে করছে গ্রামটা দেখার জন্য। ঠিক আছে, বিকেলে বেরোবো। আজ রবিবার, স্কুল ছুটি। মিলনবাবু আজকে সারা দিন বাড়িতে। তিনি স্ত্রী এবং মেয়ে নিয়ে থাকেন। ওনার স্ত্রী বাপের বাড়ি গিয়েছিলেন, আজই ফিরলেন। মিলনবাবুর মেয়ে বেশ মিশুকে স্বভাবের। কয়েক ঘন্টার দেখায় সে আয়ুষীকে আপন করে নিয়েছে। বাচ্চা মেয়ে, খুব মিষ্টি। আয়ুষীও তাকে নিজের মেয়ের মতো দেখছে। দুপুরে খেতে বসে অবাক হয়ে যায় সায়ক। এত পথ দেখে সে বুঝতে পারে না কোনটা দিয়ে কোনটা শুরু করবে। এ কি করেছেন মিলনবাবু? এ তো মহাভোজ। আরে এত কিছু করার প্রয়োজন ছিল না। ভাত, মুগ ডাল, আলু পোস্ত, কচি পাঁঠার ঝোল, বড় সাইজের রসগোল্লা, আমের চাটনি, আরও কত কি। খেতে খেতে মিলনবাবু সায়ককে তার গ্রাম, এখানে বেড়ে ওঠা, শিক্ষক জীবনের গল্প শোনাচ্ছিলেন। সায়ক মন দিয়ে সব গল্প শুনছিল। কাল সোমবার, কাল থেকেই তুমি স্কুলে জয়েন করবে। বাচ্চারা খুব খুশি হবে তাদের নতুন স্যারকে পেয়ে। আমিও ওদের পড়ানোর জন্য অধীর আগ্রহে আছি। শিক্ষকতা আমার কাছে শুধুমাত্র পেশা নয়, এটা আমার দায়িত্ব। বাহ, তাহলে কাল থেকে ফুল দমে পড়ানো শুরু, তাই তো? পাশের গ্রামে মেলা হচ্ছে। এই সময় ওখানে বড় করে ধুমধাম করে কালী পুজো হয়। সায়ক আয়ুষীকে নিয়ে সেখানে যায় মেলা দেখতে।
মায়ের দর্শন করে মেলা দেখে ফিরতে ফিরতে তাদের অনেকটাই রাত হয়ে যায়। গ্রামের পথ ধরে ফেরার সময় আয়ুষী বারবার যেন পিছন ফিরে কি দেখছিল। তার মনে হচ্ছে কেউ যেন তাদের পিছু করছে, কিন্তু পিছন ফিরলে আর কেউ নেই। নিজের মনের ভুল ভেবে সে হাঁটছিল। সায়ক কিছুটা এগিয়ে গেছে তার থেকে। তাকে ধরবার জন্য দ্রুত পা চালিয়ে রাস্তায় কিছুটা হোঁচট খেয়ে আয়ুষী পড়ে যায়। ব্যথায় সে আর্তনাদ করে ওঠে। কি হলো? একে তুমি পড়ে গেলে কিভাবে? ওঠো ওঠো ওঠো। কোথায় লেগেছে? দেখি একবার। না না, লাগেনি আমার। কি জানি রাস্তায় কিসে হোঁচট খেলাম। সায়ক তার হাত ধরে। চলো এখন, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। ওদের চলে যাওয়াটা দুজোড়া চোখ আধারের আড়াল থেকে দেখে, আর মুখে একটা হিস হিস শব্দ করে। মাঝরাতে একটা শীষের শব্দে ঘুমটা ভেঙে যায় আয়ুষীর। একটা শীষের আওয়াজ ঘুরছে ওই ঘরের জানলার বাইরে। কেউ শীষ বাজিয়ে একবার এদিকে একবার ওদিকে হাঁটাচলা করছে। আয়ুষীর বুকটা ধুকপুক ধুকপুক করছে আতঙ্কে। আয়ুষী সায়ককে ডাকে। সায়ক, ওঠো, দেখো বাইরে কিসের শব্দ হচ্ছে। আমার খুব ভয় করছে। কি হলো? এত রাতে আবার কি হলো? কই কিছু নেই তো। তুমি কি স্বপ্ন দেখছো? না গো, সত্যি আমি শীষের আওয়াজ শুনেছি। বিশ্বাস করো, আমি মিথ্যা বলছি না। এ না, একটু জল খাও। তুমি ঘুমো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। বাচ্চারা, ইনি হলেন তোমাদের নতুন ইংরেজি শিক্ষক শ্রী সায়ক চ্যাটার্জি। আজ থেকে উনি তোমাদের ইংরেজি পড়াবেন। তোমরা ওনার সাথে ক্লাস শুরু করো, কেমন? মিলনবাবু সায়ককে ক্লাসে ঢুকিয়ে দিয়ে চলে যান। সায়ক নাম প্রেজেন্ট করে পড়াতে শুরু করে। অস্বাভাবিক এক নীরবতা ক্লাসে। বোর্ডে চক ঘষার শব্দ একমাত্র জীবন্ত সেই ঘরে। লেখা শেষ করে পিছনে তাকাতে ভয়ে আতঙ্কে আঁতকে ওঠে সায়ক। সে দেখে বাচ্চাদের গলা জিরাফের মতো লম্বা হয়ে ছুঁয়েছে ঘরের ছাদ। মুখে তাদের কুটিল হাসি। সায়ক ছুটে পালিয়ে যেতে গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ। সে হাজার চেষ্টা করেও তা খুলতে পারে না। জ্ঞান হারিয়ে ধপ করে মেঝেতে পড়ে যায়। জ্ঞান ফিরলে সায়ক নিজেকে মিলনবাবুর ঘরে আবিষ্কার করে। আয়ুষী চিন্তিত মুখে বলে, কেমন লাগছে এখন? সায়ক, তোমার কি হয়েছিল বলো তো? ক্লাসে তুমি কিভাবে জ্ঞান হারালে? সায়কের মনে পড়ে যায় ক্লাসের সেই ঘটনাগুলো। ভয় তার কণ্ঠ বুঁজে যায়। থাক, এখন কিছু বলতে হবে না। তুমি একটু বিশ্রাম করো। মেঘের মুখ সেই সকাল থেকে ভার। মাঝে মধ্যে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। সন্ধে নেমেছে। এখন বৃষ্টির বেগটা আর একটু বেড়েছে। এরকম বৃষ্টিমুখর দিনে চপ মুড়ি নিয়ে আড্ডা বসেছে মিলনবাবুর ঘরে। তা তোমাদের কেমন লাগছে আমাদের এই ছোট্ট গ্রাম? খুব ভালো। আমরা শহরের মানুষ, কিন্তু এই প্রথমবার গ্রামে আসার অভিজ্ঞতা আমাদের সারা জীবন মনে থাকবে। আর আপনার মতো মানুষের সাথে পরিচয় হয়ে আরও বেশি ভালো লাগছে। একদমই তাই। আপনি যে আমাদের আপনার বাড়িতে থাকতে দিয়েছেন, আপনাকে ধন্যবাদ বলে ছোট করব না। সত্যিই আমরা খুব খুশি। বেশ বেশ, তোমরা একটু বসো, আমি বাইরে থেকে আসছি। কথাটা বলে মিলনবাবু তড়িৎ বেগে চোখের পলক পড়ার পূর্বেই ঘর থেকে বেরিয়ে গেলেন। হ্যারিকেনের আলোটা আচমকা নিভে গেল। ঝুপ করে ঘরে একরাশ অন্ধকার নেমে এলো। সায়কের মনে ভয়টা আবারও চারা দিয়ে উঠল। সে আয়ুষীর নাম ধরে ডাকল। আয়ুষী, ওই আয়ুষী, কোথায় তুমি? কিচ্ছু দেখতে পাচ্ছি না। তোমার ফোনের ফ্ল্যাশটা জ্বালাও না। কি হলো, শুনতে পাওনি? সায়ক কাঁধে একটা শীতল স্পর্শ অনুভব করল। বুকের রক্ত হিম হয়ে গেল তার। কে তার কাঁধে হাত রাখল?
এত ঠান্ডা হাত কি কোনো মানুষের হতে পারে? হ্যারিকেনের আলোটা আবার জ্বলে উঠল। সেই আলোয় সায়ক দেখল তার পাশে এক নারী মূর্তি বসে। তার পোশাক আশাক আয়ুষের মতো হলেও মুখটা ভিন্ন। সেই চোখ পাতাহীন, যেন দুজোড়া শ্বেত বলয়, চুল উস্কো খুস্কো, কঙ্কাল সার দেহ। সায়ক প্রচণ্ড ঘামছে। তার এই অবস্থা দেখে নারী মূর্তিটা বলে উঠল, ভয় পেও না, ভয় পেও না প্রিয়। আমি আমি তোমার চাঁদনি। তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? আমার কাছে এসো, ভয় পেও না। সায়ক ভয় ঠক ঠক করে কাঁপছে। নারী মূর্তি সায়কের গা ঘেঁষে বসে। কে তুমি? আয়ুষ কোথায়? কি করেছো ওর সাথে তুমি? উত্তর দাও, উত্তর দাও। আমি এখন তোমার বউয়ের শরীরে আশ্রয় নিয়েছি। কেন জানো? মুক্তির জন্য। আমার মুক্তি হয়নি এখনো। আমি এত বছর শুধু তোমার অপেক্ষায় ঘুরছি। কি বলছো এসব? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। শোনো তবে, বহু বছর আগের একটা রক্তাক্ত ইতিহাস। আমি এই চাঁদপুর গ্রামের জমিদার হরিমোহন সান্যালের বড় মেয়ে। সেই সময় দাঁড়িয়ে বাবা আমাদের দুই বোনকে পড়াশোনা শিখিয়েছিলেন, সব রকম কাজ শিখিয়েছিলেন। আমরা বাবার কাছে ছেলের থেকে কম ছিলাম না। আমাদের হাসি খুশি সংসারে আগুন লাগলো। তারপরেও যখন বাবা জানতে পারলো আমার আর তোমার প্রেমের ব্যাপারে, তুমি আজকে তুমি ছিলে একসময় চাঁদপুর গ্রামের জেলের ছেলে। জানি না কখন কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তুমিও তো আমাকে চোখে হারাতে, কিন্তু সব শেষ হয়ে গেল এক নিমেষে। এক রাতে বাবার কানে খবর গেল আমরা দূরে, অনেক দূরে পালিয়ে যাচ্ছি। বাবা নিজের লেঠেলার গ্রামের লোকজনদের নিয়ে বেরিয়ে পড়ল আমাদেরকে খুঁজতে। আমাদের বুক তখন ভয় আতঙ্কে ধুকপুক ধুকপুক করছিল। পারলাম না, বেশি দূর পালাতে পারলাম না, ধরা পড়ে গেলাম। আমার চোখের সামনে ওরা তোমাকে মেরে ফেললো। আমি কিচ্ছু করতে পারলাম না। কিন্তু আমি নিজের ভালোবাসার নামে প্রতিজ্ঞা করেছিলাম, আমাদের যারা আলাদা করেছে তাদের প্রত্যেককে শেষ করে দেব। সেই মতোই প্রথমে নিজের বাবা, লেঠেল, আর তারপর এই গ্রামের লোক, সব নিজের হাতে শেষ করে দিয়েছি আমি। শ্মশানে পরিণত করেছি এই গ্রামকে। সায়ক হাঁ করে সব শোনে। কি বলছে এই নারী? এসব কি গল্প নাকি সত্যি? অর্থাৎ আমি তোমার সেই প্রেমিক? হ্যাঁ, তুমি আমার শিখর। সায়কের সবকিছু তালগোল পাকিয়ে যায়। বাস্তব অবাস্তব সব ঘেঁটে যায়। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, চোখের পাতা ভারী হয়ে আসছে নিদ্রায়। সায়ক চোখ বন্ধ করার আগের মুহূর্তে দেখে নারী মূর্তি তার আরও কাছে এগিয়ে এসেছে। সকালে ঘুম ভাঙতে সায়ক জানলা দিয়ে দেখে বাইরে বৃষ্টি পড়ছে। ঘরটা আধা আলো আধা অন্ধকারে ঢাকা। আয়ুষী স্নান সেরে ঘরে এসে নতুন কাপড় পরছিল। সায়ক তার কাছে যায়। আয়ুষী, গতকাল রাতে ঠিক কি হয়েছিল বলো তো? আমি কিছুই মনে করতে পারছি না, তুমি জানো? আয়ুষী কেমন লাজুক ভঙ্গিতে বলে, যা, সে কথা আমি মুখে কিভাবে বলবো? তুমিও না এত তাড়াতাড়ি ভুলে গেলে। কাল রাতে তো। আয়ুষী সায়কের গলা আর বুকের দিকে ইঙ্গিত করে। সায়ক আয়নায় দেখে তার গলায় লাভ বাইটের চিহ্ন এখনো স্পষ্ট, বুকে অজস্র নখের আঁচড়। সায়ক ভীষণ অবাক হলো দেখে, কিন্তু মুখে কিছু বলল না। হয়তো গত রাতে যা যা ঘটেছে সেগুলো তার স্বপ্ন। বাস্তবে চাঁদনি নামে কারো অস্তিত্বই হয়তো নেই। আজ স্কুলে দ্বিতীয় ক্লাসটা ছিল সায়কের। আজও তার একই অনুভূতি হচ্ছে।
সে কি পাগল হয়ে যাচ্ছে? শায়ক ছাত্রছাত্রীদের খাতায় এবিসিডি লিখতে দেয়। শায়ক চেয়ারে বসে বই পড়ছিল। হঠাৎ তার সামনে কেউ একজন খাতা ধরে। সেই হাত থেকে খাতা নিতে গিয়ে শায়ক যা দেখল তা দেখে তার পায়ের নিচের মাটি সরে গেল। সে দেখল ঘরের পিছনের দিকে বসা একটি ছেলে নিজের হাতটা শায়ক অবধি বাড়িয়ে দিয়েছে। হাত নয়, তা যেন অজগর সাপ। শায়ক পড়ি কি মরি করে এক ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। মিলনবাবুর ঘরে গিয়ে সে দেখল মিলনবাবু জানলার দিকে মুখ করে কি যেন খাচ্ছেন। শায়ক ডাক দেয়, মিলনবাবু, মিলনবাবু, এসব কি হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না। আপনি... তার কথা শেষ হয় না, তার আগে সে দেখে মিলনবাবুর মুখটা লাট্টুর মতো বন বন করে ঘুরছে। কোন সমস্যার কথা বলছো শায়ক? বাচ্চারা কি দুষ্টুমি করছে? শায়ক আর সেখানে স্থির হয়ে থাকতে পারে না, জল কাদার ওপর দিয়ে ছুটতে থাকে। মিলনবাবুর বাড়ির উঠোনে গিয়ে আছড়ে পড়ে। আয়ুষী ঘর থেকে দৌড়ে এসে তাকে টেনে তোলে। এখানে কিছু তো অদ্ভুত আছে। আমরা কোনো ভয়ঙ্কর জালে জড়িয়ে পড়েছি। আমাদের এখনই বেরোতে হবে এখান থেকে, এখনই বেরোতে হবে। ওরা আমাদের বেরোতে দেবে না। এই বাড়িতেও সব অদ্ভুত ঘটনা ঘটছে। আমরা বড় বিপদে পড়েছি। তুমি একটু দাঁড়াও, আমি ব্যাগ নিয়ে আসছি। চলো এখান থেকে, পালাতে হবে এখনই। দুজনে দৌড়তে শুরু করে। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে, তবুও গতি কমালে চলবে না। দৌড়তে দৌড়তে একসময় তারা হাঁপিয়ে ওঠে। সন্ধে প্রায় হয়ে এসেছে। এখন বিপদ আরও বেশি। আরও কিছু দূর দৌড়ে একসময় তারা এসে পৌঁছয় একটা গ্রামে। গ্রামে কিসের যেন উৎসব চলছে। শায়ক এবং আয়ুষীকে দেখে মানুষের ভিড় যেন তাদের দিকেই এগিয়ে আসে। সেই ভিড় থেকে একজন বৃদ্ধ বেরিয়ে আসেন। বৃদ্ধ সেই ভদ্রলোক ভালো করে পর্যবেক্ষণ করেন ওদের দুজনকে। কে তোমরা? আগে তো এই গ্রামে কখনো দেখিনি তোমাদের। আমাদের বড় বিপদ। আমরা চাঁদপুর গ্রামে এসেছিলাম। আমি সেখানকার স্কুলের ইংরেজি শিক্ষক। ওই গ্রাম আমাদের জন্য বিপজ্জনক। ওখানে মৃত্যুর বাস। ওরা আমাদের মেরে ফেলবে। আপনি বাঁচান আমাদের। চাঁদপুর গ্রাম? তুমি সেখানকার স্কুলে চাকরি পেয়েছো? পাগল নাকি তোমরা? নেশা টেশা করেছো নাকি? এসব কি আছে বাজে কথা? আমি সত্যি বলছি। এই দেখুন আমার জয়েনিং লেটার। শায়ক ব্যাগ থেকে চিঠিটা বার করে ওনার হাতে দেয়। চিঠিটা ভালো করে পড়ে হো হো করে হেসে ওঠেন ভদ্রলোক। চিঠিতে স্পষ্ট বাংলায় লেখা চন্দ্রপুর, আর তুমি বলছো চাঁদপুর। শায়ক নিজে দেখে একবার, আয়ুষীও দেখে সেটা। ঠিকই তো, সেখানে স্পষ্ট চন্দ্রপুর লেখা এখন, কিন্তু চাঁদপুর লেখা তারা দুজনেই দেখেছিল প্রথমে। এ হচ্ছে চন্দ্রপুর। তোমার চাকরি এই গ্রামে হয়েছে, আর তুমি চাঁদপুর গ্রামের কথা বলছো? ও গ্রাম তো বহুকাল আগেই ধ্বংস হয়ে গেছে। চাঁদনির প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। শায়ক একটু বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে, কে কে এই চাঁদনি? কে এই চাঁদনি? আমি কেন তার স্বপ্ন দেখি? কেন আমার সাথে এসব হচ্ছে? কারণ তুমি তার অসম্পূর্ণ প্রেম। তুমি গত জন্মের শেখর। তোমাকেও নিজের করে পায়নি। ওই চাঁদপুর গ্রামের লোক চাঁদনির বাবার সঙ্গে মিলে হত্যা করেছিল চাঁদনি এবং শেখরকে। তুমি যেই স্বপ্ন এতদিন দেখছো তা চাঁদনির প্রতিশোধের। 1 যুগ আগে সে প্রতিশোধ নিয়েছে, তবে তার মুক্তি হয়নি এখনো। সে শুধু তোমাকে সত্যিটা জানানোর জন্যই এখানে টেনে এনেছে। এখন তার মুক্তি হবে তোমার হাত ধরে। এসব কি করে জানলেন আপনি? এটা জেনে তোমার কোনো কাজ নেই। আজ অমাবস্যার রাত, আজই তুমি মুক্তি দাও চাঁদনিকে। শায়ক আয়ুষীর দিকে তাকায়। ওরা দুজনেই এখন বাধ্য। এখন এই ভদ্রলোকের কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই। ভদ্রলোক ওদের দুজনকে একটা নদীর কাছে নিয়ে গেলেন। নিজের ব্যাগ থেকে একটা মাটির পাত্র বের করে শায়কের হাতে তুলে দিলেন। এই মাটির পাত্রে সঞ্চিত আছে চাঁদনির অস্থির ছাইটুকু।
নাও, তুমি ভাসিয়ে দাও নদীর জলে, ওকে মুক্তি দাও। সায়ক মাটির পাত্র উঁচু করে নদীর জলে ঢেলে দিল অস্থির ছাই। দূর আকাশে একটা তারা মিটমিট করে জ্বলে উঠল সাথে সাথে। মুক্তির বার্তা বহন করছে সে। তুমি জানতে চাইছিলে না আমি কে? আমি সেই অভাগী চাঁদনির বাবা। আজ নিজের পাপের প্রায়শ্চিত্ত করলাম। এত বছর বুকে পাথর চেপে একটু একটু করে তিলে তিলে মরছি আমি। আজ আমারও মুক্তি। সায়ক চমকে যায়। এখন তোমরা যেতে পারো, আর তোমাদের আটকে রাখবো না। সেই রাতেই শেষ ট্রেন ধরে কলকাতা ফেরে সায়ক এবং আয়ুষী। চাঁদপুরের এই স্মৃতি ইতিহাস হয়ে চাপা পড়ে থাকবে তাদের মনে। কেমন লাগলো আজকের গল্প তা জানাতে ভুলো না কমেন্ট বক্সে। ভালো খারাপ যাই লাগুক না কেন সেটা জানাও আমাদের কমেন্ট বক্সে। তার পাশাপাশি জানাও তোমরা কি ধরনের গল্প শুনতে প্রেফার করছো। আমরা সেই ধরনের গল্পই শোনাবো তোমাদেরকে। তাহলে আজকের মতো আসি, দেখা হবে আবার অন্য কোনো গল্পে। ততক্ষণ ভালো থেকো আর গল্পে থেকো। বাই বাই।